এখান থেকে ওলা কার বুক করা যে এত ঝামেলার হবে সেটা ওরা কেউই আগে বোঝেনি। দুটো মোবাইল একটু দূরত্বে থাকলেও তারা একই কাজ করে চলেছে, কিন্তু কিছুতেই কার বুকিং হচ্ছে না। কাছাকাছি কোনো কারও নেই, দূর থেকে যারাও বা আসছে মাঝপথেই তারা বুকিং ক্যান্সেল করে দিচ্ছে। শহরের এক প্রান্তে হওয়ায় বোধহয় এই সমস্যা। দুজনের মুখে বিরক্তি আর ধীরে ধীরে বেড়ে ওঠা রাগ ভ্রুর উপর এসে আছড়ে পড়ছে। ভ্রু দুটি বিভঙ্গ মুখে প্রচ্ছদপটে আটকে রয়েছে। বিরক্ত শঙ্খনীল অসহায় হয়ে মৃত্তিকার দিকে আর চোখে তাকিয়ে চাপা গলায় বলল, এখান থেকে গাড়ি পাওয়া মুশকিল। চট করে কিছু পাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না। এতক্ষণ দুজনেই তো ট্রাই করলাম, একটা গাড়ি বুক করাই ভালো। শঙ্খ উত্তরের আশায় মৃত্তিকার মুখের দিকে তাকিয়ে থাকলেও মৃত্তিকার যে উত্তর দেওয়ার কোনো ইচ্ছে নেই এবং বিরক্তিটা যে আরো বেড়ে গেল সেটা তার মোবাইলের ওপর অসহিষ্ণু আঙুলের চলাচলেই স্পষ্ট। রাগত শঙ্খ এবার মৃত্তিকার একটু কাছে সরে এসে রাগের গলাই বলল, বলছি তো আর ট্রাই করতে হবে না। তোর তো আজ আর অফিস যাওয়া হবে না, আমি তোকে নামিয়ে চেম্বারে চলে যাব। এখন থেকে আমি নিজেই চলতে পারবো, কারো সাহায্যের দরকার হবে না। মৃত্তিকা ঘাড় ঘুরিয়ে একবার শঙ্খের দিকে তাকালো। মুখের কথা কটা শব্দ হয়ে না বেরিয়ে মা রক্ষাকালীর দৃষ্টিতে স্পষ্ট। আজ থেকেই আমি এই অভ্যাসটা করে নিতে পারবো। এই অভিমানী টানাপোড়েনের মধ্যেই কুচকে শিথিল হয়ে যাওয়া একটা হাত ওদের সামনে এগিয়ে এলো। মা, দুটো টাকা দেবে? বউটা দুদিন কিছু খায়নি। শঙ্খ আর মৃত্তিকা বাধ্য হয়ে ঝগড়া থামিয়ে সামনের দিকে তাকিয়ে দেখে এক অশীতিপর বৃদ্ধ ওদের দিকে করুণ মুখে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। বিশ্বাস করো, আমার খিদে লাগে না, কিন্তু ওর খিদেটা আমি কিছুতেই সইতে পারি না। শঙ্খ পিছনের পকেট থেকে পার্স বার করতে যাচ্ছিল। মৃত্তিকা চট করে শঙ্খের হাতটা চেপে ধরে বৃদ্ধের দিকে তাকিয়ে শুকনো গলায় জিজ্ঞাসা করলো, আপনাদের বাড়ি কোথায়? রানাঘাটে। কিছুদিন আগে ছেলে আর ছেলের বউ আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। সংসারে পয়সা দিতে পারি না যে, তখন ট্রেনে চেপে শহরের দিকে চলে এসেছি। যদি কোনো কাজ পাই, বুড়ো মানুষ, তাই কোনো কাজও পাচ্ছি না। পকেটে যে কটা টাকা ছিল সব শেষ। বৃদ্ধ হাত তুলে দূরের একটা বটগাছের দিকে দেখিয়ে বলল, ওই গাছতলাতেই দুদিন হলো আমরা আছি। বেশি না বাবা, দুটো টাকা দিলেই হবে। একটু মুড়ি কিনে ওই বুড়িটার মুখে দেব। খালি পেটে থাকলে ওর আবার খুব মাথা ঘোরে। আর আপনি? আমি জল খেয়ে নেব, ও আমার অভ্যেস আছে। অভ্যেস আছে মানে? ছেলের বউ আপনাদের খেতে দিত না? দিত, তবে ওই একজনের মতো। যা দিত তা দিয়ে দুটো পেট ভরে না। তখন কত দিন হয়েছে শরীর খারাপের নাম করে বুড়িকে খাইয়ে দিয়েছি। আমি জল খেয়ে কাটিয়ে দিয়েছি, ওতে আমার কোনো অসুবিধা হয় না। শঙ্খ পার্স থেকে টাকা বের করতে যাচ্ছিল, মৃত্তিকা বলে উঠল, দাঁড়া শঙ্খ, আপনি আপনার স্ত্রীর কাছে যান, আমরা খাবার নিয়ে আসছি। কথাটা বলেই মৃত্তিকা শঙ্খনীলের হাত ধরে মারল এক টান। শঙ্খ অবাক। শঙ্খ অনুভব করলো সেই দিনটাকে, সেই টান যেদিন সিটি সেন্টারে শঙ্খ মৃত্তিকাকে প্রপোজ করতে গিয়ে হিমশিম খাচ্ছিল। তখন মৃত্তিকাই শঙ্খকে বাঁচিয়েছিল, কড়া মিষ্টি ধমক দিয়ে বলেছিল, শোন, তুই তো আমাকে প্রপোজ করবি, তা এত ঘাবড়াচ্ছিস কেন? করে ফেল। না মানে ইয়ে। ওপাশে একটা ফুলের দোকান আছে, আমি তো ভেবেছিলাম তুই গোলাপ নিয়ে রেডি হয়ে থাকবি। না মানে তুই যদি রাজি না হোস। মৃত্তিকা দাঁড়িয়ে পড়েছিল। শঙ্খকে নিজের আরো কাছে টেনে নিয়ে ধমক দিয়ে বলেছিল, থাক, আর বলতে হবে না। তুই যে একটা হাঁদারাম সেটা আমার বুঝতে আর বাকি নেই। আজ মৃত্তিকার হাত ধরা অবস্থাতেই শঙ্খ নিজের মনের কাছে জানতে চাইল, সেই টান আর এই টান কি আলাদা? শঙ্খনীল মজুমদার আর মৃত্তিকা ঘোষ এখন আলাদা আলাদা মানসিকতায়, আলাদা ঠিকানায় চলতে চাইছে। অথচ দীর্ঘ 6 বছরের বাসন্তিকা প্রেম পেরিয়ে 1 বছরের বিবাহিত জীবন কাটিয়ে আজ ওরা আধ ঘন্টা আগে মিউচুয়াল ডিভোর্সের কাগজে সই করে এসেছে।
ওদের বিয়েটা বাড়ির অমতে না হলেও দুবাড়ির মতের মিলেও যে হয়েছে এমনটা বলা যায় না। মৃত্তিকার পিসমশাইয়ের দূর সম্পর্কের ভাইয়ের নিকট সম্পর্কের এক জ্যোতিষী দাদা ওদের কুষ্টি বিচার করে বলেছিল, এ সম্পর্ক 1 বছরের বেশি টিকবে না। দুজনের রাশি আর নক্ষত্রের অবস্থানে বিস্তর গন্ডগোল, তীব্র সংঘাত। মৃত্তিকা কিন্তু বেঁকে বসেছিল। আইআইটি করা স্টুডেন্ট এই বিচার আচার মানেই না। বিয়ে না দিলে মৃত্তিকা নিজে থেকেই শঙ্খকে বিয়ে করে নেবে, তাতে যদি বাড়ির লোক থাকে ভালো, না থাকে তো আরো ভালো। অগত্যা গোত্তা খাওয়া বাপমা, পিসি পিসা, মাসি মেশো মৃত্তিকা শঙ্খনীলের বিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। জমে উঠেছিল প্রেম, ভালোই চলছিল সংসার। বছরখানেক ভালো ভালো, খুব ভালো। ডাক্তার শঙ্খনীল মজুমদারের পসারও জমে উঠেছিল। 2-3টে নার্সিংহোমে ডাক্তারিতে বেশ নামও করে ফেলেছিল শঙ্খ। মৃত্তিকারও পদোন্নতি হয়েছিল অফিসে। আর সেটাই হলো কাল। কর্পোরেটে টাকা বাড়লে লাইফ থাকে না। দুজনে দুজনকে সময় দেওয়ার পরিমাণ কমতে শুরু করেছিল। একজনের সময় হয়তো অন্যজন ব্যস্ত। তারপর যা হয়, খুচরো অভিযোগ থেকে অশান্তি বাড়তে বাড়তে বিভাজনের পথে পা বাড়ালো ওরা। মৃত্তিকা সেই দূর দূর বহুদূর সম্পর্কীয় জ্যোতিষী মামা হয়তো মনে মনে হেসেছিলেন। এখন প্রায় দুপুর। কলকাতার উপকণ্ঠে এই মফস্বল শহরে জলখাবারের দোকানগুলো বন্ধ। 2-4টে যে দোকান খোলা আছে তাতেও পেট ভরা খাবার নেই, স্ন্যাক্স জাতীয় কিছু খাবার পড়ে রয়েছে। শঙ্খ আর মৃত্তিকা আতিপাতি করে খুঁজে কোনো মতে একটা দোকান পেল। দোকানে কে অনুনয় বিনয় করে কয়েকটা কচুরি ভাজালো, সঙ্গে ছোলার ডাল। এর মধ্যেই শঙ্খ 2 বোতল জল নিয়ে এসেছে। তারপর ওদের গন্তব্য সেই বটগাছতলা। ফেরিওয়ালা চা বিক্রেতার কাছ থেকে 2 ভার চা নিয়ে শঙ্খ আর মৃত্তিকা হাঁ করে দেখছে পরন্ত জীবনের অমূল্য প্রেমের ইতিকথা। দুজনেই কাঁপা কাঁপা হাতে পরস্পরকে খাইয়ে দিচ্ছে, আঁচল দিয়ে মুছিয়ে দিচ্ছে অভুক্ত মুখের কষ বেয়ে ঝরে পড়া খাবারের টুকরো। জলের বোতলের ছিপি খুলে বাড়িয়ে দিচ্ছে তৃপ্তি মুখের ভার চাকে। শঙ্খ আর মৃত্তিকা অপলকে দেখছে। ওদের কোনো হুঁশ নেই। বিশ্বজগতের দ্বন্দ্ব, মানুষের না পাওয়ার অভিমান, কোনো কিছুতেই ওরা আর নেই। ঠিক সেই সময় শঙ্কর মোবাইলটা বেজে উঠল। শান্তনু ফোন করেছে। বন্ধুরা টেনশনে আছে, কেউ চায়নি ওদের আলাদা হয়ে যাওয়াটা। তুই সেই কোন বৃদ্ধাশ্রমের সময় কি একটা ভাবে যুক্ত আছিস না? ওটা কোথায় রে? শান্তনু হতবাক। এই তো ছাড়াছাড়ি হলো, এখনই বৃদ্ধাশ্রম? জিজ্ঞাসা করলো। বৃদ্ধাশ্রম মানে? আরে মানে টানে পরে বলবো। তুই এক্ষুনি বৃদ্ধাশ্রমের অ্যাড্রেস, ফোন নাম্বার আমাকে ডিটেলসে হোয়াটসঅ্যাপ কর। তোরা কোর্টে যাসনি তাহলে? হ্যাঁ গিয়েছিলাম, কাজ হয়ে গেছে। আর বলছি তো বাকি কথা পরে বলবো, তুই এক্ষুনি পাঠিয়ে দে। শান্তনু কিছু বলার আগেই শঙ্খ ফোন কেটে দিয়ে বুড়ো বুড়ির কাছে ফিরে গেল। একটু বাদে শঙ্খর মোবাইলে বৃদ্ধাশ্রমের ফোন নাম্বার আর অ্যাড্রেস চলে এলো। আর কাকতালীয় ভাবে তখনই এসে হাজির হলো শঙ্খর বুক করা এক ক্যাব। মৃত্তিকা বুড়ো বুড়িকে নিয়ে বসলো গাড়ির পেছনে। শঙ্খ ওদের সামান্য 2টি জিনিস গাড়ির ডিকিতে তুলে দিয়ে বসলো গাড়ির সামনে। গন্তব্য স্বপ্ননীর বৃদ্ধাশ্রম। প্রয়োজনীয় কাজকর্ম সেরে বুড়ো বুড়িকে স্বপ্ননীরে স্থিত করতে করতেই বিকেল গড়িয়ে এখন গোধূলি। ওরা যাওয়ার আগে বুড়ো বুড়ির সাথে দেখা করতে গেল। শঙ্খ তার নিজের মোবাইল নাম্বারটা একটা কাগজে লিখে বুড়োর হাতে দিতে দিতে বলল, দরকার হলে এই নাম্বারে যোগাযোগ করবেন, এটা আমার নাম্বার। বুড়ো বুড়ি ছলছল চোখ আশীর্বাদ করে বলল, বাবা, নিজের ছেলে হারিয়েছি বলেই তো তোমাকে পেলাম। অনেক অনেক বছর এইভাবে একসঙ্গে থেকো, খুব খুশিতে থেকো। তোমরা ভালো থেকো মা। শঙ্খের ভেতরটা কে যেন মোচড় দিল, আর মৃত্তিকার চোখে সাগরের বেলাভূমি তটে লুকিয়ে থাকা জল। এখন দিন ছোট, রাত বড়। শহরতলি বা মফস্বল শহরে রোজই কোথাও না কোথাও প্রোগ্রাম লেগেই আছে। শঙ্খ আর মৃত্তিকা বৃদ্ধাশ্রমের বাইরে বেরোতেই কানে এলো মাইকের আওয়াজ। যথারীতি এখানেও রবি ঠাকুর। সূর্য তখন অস্ত গেলেও পুরোপুরি আঁধার আসেনি। গোধূলির কোণে দেখা আলোয় ভাসছে বিশ্ব চরাচর। তারই মাঝে
দুটি বিক্ষুব্ধ হৃদয় হেঁটে চলেছে পাশাপাশি। এতদিন একসাথে থাকার পর আজ যারা আলাদা হতে চাইছে। কি যেন মনে করে শঙ্খ আলগোছে মৃত্তিকার একটু পাশে সরে এলো। মৃত্তিকার বুকের মধ্যে জমে থাকা অভিমানী হিমশৈল মনের ভেতরে গলতে শুরু করেছে। বাহিরের আবরণে সেটা স্পষ্ট নয়, কিন্তু প্রকাশ পাচ্ছে। একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলছি, ডিভোর্সের পর সেই বউকে যদি ছাড়তে না চাই, তাহলে কি আবার নতুন করে বিয়ে করতে হবে? আইন তো তাই বলে। যাবি নাকি? কোথায়? রেজিস্ট্রি অফিসে। মৃত্তিকা আর পারল না, স্থান কাল ভুলে জড়িয়ে ধরল শঙ্খনীলকে। কাঁদতে কাঁদতে কাঁপা কাঁপা গলায় শঙ্খের জামাটা খামচে ধরে বলল, এখন তো 1 মাস নোটিশ দিয়ে অপেক্ষা করতে হবে। থাকবো কোথায়? নিজের বউকে নিয়ে না হয় 1 মাস লিভ টুগেদারই করলাম, আপত্তি নেই তো। মৃত্তিকা যেন মিশে যেতে চাইছে শঙ্খের শরীরের সাথে। তোর সেই জ্যোতিষী মামা, এবার তার কি হবে? ও কংস মামা ধ্বংস হোক। চল তাহলে। কোথায়? কেন, রেজিস্ট্রি অফিসে। কটা বাজে দেখেছিস? তুই আবার বিয়ে করবি বলে রেজিস্ট্রি অফিসের লোকেরা সারা রাত অফিস খুলে বসে থাকবে? শঙ্কর উৎসাহটা মিইয়ে যেতে দেখে মৃত্তিকা শক্ত করে শঙ্কর হাতটা নিজের হাতের মধ্যে চেপে ধরে বলল, কাল সকালেই যাব। কাল এটাই আমাদের প্রথম কাজ হবে। গোধূলির রাঙা আলো মেখে তারা হেঁটে চলেছে পাশাপাশি, হাতে হাত রেখে মনে মন দিয়ে। রবি ঠাকুর তখনও গান শোনাচ্ছেন। তুমি আমার চিরকালে ক্ষণকালের লীলার স্রোতে হও যে নিমগ্ন মোর ভালোবাসার ধন। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ ও মোর ভালোবাসার ধন। তোমায় নতুন করে পাবো বলে